আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে আলোচনা করব ভেক্টরের যোগ। আচ্ছা, আমরা তো সবাই বুঝে গেছি যে ভেক্টর রাশি কি জিনিস, তাই না? যে রাশির মানও আছে, দিকও আছে সেটাই মূলত একটা ভেক্টর রাশি। একটা স্কেলার রাশি কোনটা? যে রাশির শুধু মান আছে কিন্তু কোনো দিক নাই, সেটা কিন্তু একটা স্কেলার রাশি। মনে রাখবা, স্কেলার রাশি যোগ কিন্তু নরমাল নিয়মে হয়। যেমন আমি যদি বলি যে মনে করো আজকে এইটা একটা রুম, এই আরেকটা রুম। আজকে এই রুমের টেম্পারেচার মনে করো ২০ ডিগ্রি আর এই রুমের টেম্পারেচার মনে করো ১৫ ডিগ্রি। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি মোট এই ২ টা রুমের টেম্পারেচার মোট কত ডিগ্রি? তাহলে তুমি বলবা ২০ যোগ ১৫ অর্থাৎ ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? স্কেলার রাশি সরাসরি বীজগণিতিক নিয়মে যোগ করা যায়। কিন্তু ভেক্টর রাশিকে এরকম বীজগণিতের নিয়মে যোগ করা যায় না। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে মনে করো আমি এখান থেকে ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত গেলাম। মনে করো এখানে গেছি হচ্ছে ৩ মিটার, রাইট? আমি এরপরে আবার মনে করো এইখানে গেলাম। ডিরেকশনটা চেঞ্জ করে এ থেকে মনে করো আমি গেলাম কিসে? এ থেকে মনে করো আমি গেলাম বিতে। এখানে গেলাম মনে করো ৪ মিটার। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তাহলে আমি মোট কতটুকু ডিসটেন্স পাড়ি দিছি? তুমি খুব ইজিলি হয়তো বলবে যে ৩ মিটার যোগ ৪ মিটার অর্থাৎ আমি মোট ৭ মিটার ডিসটেন্স পাড়ি দিছি। কিন্তু না, ভেক্টরের ক্ষেত্রে এই কাজটা করা হয় না। অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে নরমাল বীজগণিতিক নিয়মে যোগ করা হয় না। যেমনটা করা হয়েছিল তাপমাত্রার ক্ষেত্রে, রাইট? তাপমাত্রা একটা স্কেলার রাশি ছিল বলে আমরা জাস্ট ২ টা ভ্যালুকে কি করতে পারছি? যোগ করতে পারছি। কিন্তু এইখানে সে একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় মুভ করতেছে, এটা কিন্তু একটা ভেক্টর রাশি। কারণ তার মানের সাথে, সাথে দিকও আছে। দেখো এইখানে কিন্তু সে ছিল এইদিকে এবং এইখানে কিন্তু সে ছিল উল্টা আরেকটা দিকে। অর্থাৎ সে কিন্তু তার ডিরেকশন বা দিক চেঞ্জ করছে। যেহেতু তার ডিরেকশন বা দিক চেঞ্জ হইছে এবং এটা যেহেতু একটা ভেক্টর রাশি, আর আমরা ভেক্টর রাশিকে নরমাল বীজগণিতিক নিয়ম অনুসারে যেহেতু যোগ করতে পারি না, তাহলে তুমি এইটার অ্যান্সার ৭ বলতে পারবে না। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সারটা হবে কত? মনে রাখবে, ভেক্টর রাশির যোগকে আমরা সবসময় জ্যামিতিক উপায়ে করে থাকি। ক্লিয়ার? তাহলে মাথায় রাখবে, জ্যামিতিক উপায়ে জ্যামিতিক উপায়ে ভেক্টর রাশির যোগের কয়েকটা সূত্র আছে। আচ্ছা দেখো, জ্যামিতিক উপায়ে ভেক্টর রাশির যোগ করার ৫টা সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে, এটাকে বলা হয় সাধারণ সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে ত্রিভুজ সূত্র। তৃতীয় সূত্রকে বলা হয় বহুভুজ সূত্র। চতুর্থ সামান্তরিক এবং পঞ্চম হচ্ছে উপাংশের সূত্র। এর মধ্যে আমরা কিন্তু ৪ এবং ৫ নাম্বার সূত্রটা আগের ভিডিওতে শিখে ফেলেছি। তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি, তোমরা প্লিজ প্লেলিস্টে গিয়ে ফাইন্ড আউট করে নাও ভিডিওগুলা। আমরা আজকের ক্লাসে এই ৩ টা সূত্র শিখব ইনশাআল্লাহ। অর্থাৎ সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্র। চলো স্টার্ট করি। আচ্ছা, ভেক্টরের সাধারণ সূত্র শুরু করার আগে একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই তোমাদের সাথে। সেটা হচ্ছে, মনে রাখবে, ভেক্টরের যোগের ক্ষেত্রে সবসময় একই জাতীয় ভেক্টরকে যোগ করা যায় কিন্তু। ঠিক আছে? বিপরীত জাতীয় ভেক্টরগুলোকে কিন্তু যোগ করা যায় না। বিপরীত বলতে আমি বুঝাতে চাইতেছি আরকি ভিন্ন জাতীয় ভেক্টরগুলোকে যোগ করা যায় না। যেমন দেখো, মনে করো বল। বল কিন্তু একটা ভেক্টর রাশি। সো বলের সাথে তুমি আরেকটা বলকে যুক্ত করতে পারবা। মনে করো কোথাও ৩ নিউটন বল কাজ করতেছে, কোথাও ৪ নিউটন বল কাজ করতেছে। এই ২ টা তুমি যোগ করতে পারবা। ঠিক আছে? কিন্তু মনে করো বল এবং তার সাথে, সাথে মনে করো ত্বরণ, এটাকে কিন্তু তুমি যোগ করতে পারবা না। কারণ হচ্ছে বল এক জাতীয় ভেক্টর, ত্বরণ হচ্ছে ডিফারেন্ট জাতীয় ভেক্টর। সো সবসময় তোমাকে মাথায় রাখতে হবে যে ভেক্টরের ক্ষেত্রে একই জাতীয় ভেক্টরগুলোকে যোগ করা যায়। অর্থাৎ বল, বল যোগ করা যাবে, আবার ত্বরণ, ত্বরণ যোগ করা যাবে। ঠিক আছে? কিন্তু বল আর ত্বরণ যোগ করা যাবে না। কারণ বল হচ্ছে এক জাতীয় ভেক্টর আর ত্বরণ হচ্ছে ভেক্টর। ওকে? দেখো, এখানে বলা হইছে একই জাতীয় দুটি ভেক্টরের, একই জাতীয় বলতে বোঝানো হয়েছে ২ টাই মনে করো বল, বল হবে অথবা ২ টাই ত্বরণ, ত্বরণ হবে। অর্থাৎ একই জাতীয় হইতে হবে, একই টাইপের হইতে হবে। একই জাতীয় দুটি ভেক্টরের প্রথমটির শীর্ষবিন্দুতে যদি দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু হয়। আচ্ছা, মনে করো এটা একটা ভেক্টর। মনে করো এটা একটা ভেক্টর। ঠিক আছে? এই ভেক্টরের ডিরেকশন হচ্ছে ও থেকে এ এর দিকে। ক্লিয়ার? তাহলে এর শীর্ষবিন্দু হচ্ছে এ বিন্দু এবং এর পাদবিন্দু হচ্ছে ও বিন্দু। বলা হয়েছে প্রথমটির শীর্ষবিন্দুতে অর্থাৎ প্রথমটির এ বিন্দুতে
যদি দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু হয়। এবার মনে করো এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর। এখানে মনে করো এ বি হচ্ছে দ্বিতীয় ভেক্টর, ঠিক আছে? তাহলে এ ভেক্টরটাকে মনে করো আমি পি ভেক্টর প্রকাশ করলাম, এ ভেক্টরটাকে মনে করো আমি কিউ ভেক্টর প্রকাশ করলাম। তাহলে দেখো পি ভেক্টরের শীর্ষবিন্দুতে কিউ ভেক্টরের পাদবিন্দু কানেক্ট হয়েছে কিন্তু, তাই না? পাদবিন্দু মানে হচ্ছে শুরুর বিন্দু, আর শীর্ষবিন্দু মানে হচ্ছে মাথা। ওকে, আচ্ছা, দেখো তাহলে বলা হয়েছে প্রথমটির শীর্ষবিন্দুতে যদি দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু হয়, তবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে, প্রথম ভেক্টর হচ্ছে পি ভেক্টরের পাদবিন্দু থেকে, এই যে পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত ভেক্টর হবে লব্ধি। অর্থাৎ এই পি ভেক্টর আর কিউ ভেক্টর, এই দুটা ভেক্টরকে যদি আমি এবার যোগ করি, অর্থাৎ পি ভেক্টর যোগ কিউ ভেক্টর, এই দুটার যে লব্ধি ভেক্টর হবে, ধরলাম সেটা হচ্ছে আর ভেক্টর, কথার কথা। তাহলে আর ভেক্টরটার লব্ধিটা হবে হচ্ছে এই যে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত। ক্লিয়ার কিনা আমার কথা? অর্থাৎ এটাই হবে আমার সেই আর ভেক্টর। ক্লিয়ার? এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই আর এর দিক কোন দিকে হবে, তখন ওরা বলছে দিক হবে যে এর দিক হবে প্রথমটির পাদবিন্দু থেকে দ্বিতীয়টির শীর্ষবিন্দুর দিকে। অর্থাৎ দিক হবে ঠিক এইটাই, প্রথমটার পাদবিন্দু থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দু পর্যন্ত। ক্লিয়ার? অর্থাৎ এই দুইটা ভেক্টরের ও এ ভেক্টর এবং ও এ বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি হবে তোমার ও বি ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, ঠিক এইভাবেই ভেক্টরের যোগ করা হয়। আচ্ছা, এখন আমরা যে সূত্রটা পড়ব এটাকে বলা হয় ভেক্টরের ত্রিভুজ সূত্র। এই সূত্রটা অনেকটা বা খানিকটা বলা যায় যে, খানিকটা না, প্রায় মোস্ট অফ দ্য কেসেস একদম ওই সাধারণ নিয়মের মতোই। হুম? কিন্তু এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে আলোচনা করা হয়, কারণ এটাকে একটা ত্রিভুজের সাথে তুলনা করা হইছে। ক্লিয়ার? আগের সূত্রটা আর এই সূত্রের মেকানিজম প্রায় সেমই, বাট এটাকে একটা ত্রিভুজের সাথে তুলনা করা হয়েছে, দ্যাটস ওয়াই এটার নাম দেওয়া হয়েছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। ঠিক আছে? দেখো কি বলা হয়েছে, যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, আচ্ছা সন্নিহিত বাহু জিনিসটা কি? সন্নিহিত বাহু মানে পাশাপাশি বাহু। মনে করো এটা একটা ত্রিভুজ, মনে করো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজের এই বিন্দুটা মনে করো ও, এই বিন্দুটা মনে করো এ, এই বিন্দুটা মনে করো বি। আচ্ছা, এখন বলা হয়েছে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে। একই ক্রম, দেখো একই ক্রম মানে কি? একই ক্রম মানে হচ্ছে সিরিয়াল চেঞ্জ করা যাবে না। দেখো আমি যদি ও এর দিকে যাই ফার্স্ট ভেক্টরটা দিয়ে, পরের ভেক্টরটা কিন্তু এ বির দিকে যাবে। দেখো একই ক্রম বজায় রাখছে, কিন্তু একটা ক্রমও বজায় রাখছি। ক্লিয়ার? সো বলা হয়েছে একই ক্রমে দুটি সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে। সমজাতীয় কি জিনিস আমরা কিছুক্ষণ আগে শিখছি? সমজাতীয় মানে দুইটা একই টাইপের হইতে হবে। মানে বল প্লাস বল, মানে দুইটা ভেক্টরকে তখন বল বল হইতে হবে, অথবা দুইটা ভেক্টরকে ত্বরণ ত্বরণ হইতে হবে, তাই না? বা যে কোনো ভেক্টর হইতে পারে, বল ত্বরণ ছাড়া যত ধরনের ভেক্টর আছে আছে না কেন, সবগুলোকে একই টাইপেরই হইতে হবে। মানে ভিন্ন টাইপের দুইটা ভেক্টরকে তুমি যোগ করতে পারবা না, সমজাতীয় ভেক্টরকে যোগ করতে হবে। তো এই জন্য বলা হয়েছে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে, যেমন মনে করো এখানে একটা ভেক্টর নির্দেশ করা হয়েছে, সেটা হচ্ছে পি ভেক্টর, এখানে একটা ভেক্টর নির্দেশ করা হয়েছে, মনে করো একটা কিউ ভেক্টর, তবে তৃতীয় বাহু হবে বিপরীত ক্রমে। বিপরীত ক্রমে মানে এখন কিন্তু একই ক্রম হইতো, হইতে হইলে কোনটা হইতো দেখো তো? একই ক্রম হইতে হইলে কিন্তু এরকম হইতো, মানে ডিরেকশনটা হইতো এই দিকে, কিন্তু আমি বলছি বিপরীত ক্রম হইতে হবে, তাই না? এই দেখো তৃতীয় বাহু বিপরীত ক্রমে ওই ভেক্টরের লব্ধি হবে। বিপরীত ক্রম হইতে হলে কিন্তু এখন ডিরেকশন আর এই দিকে হবে না, এখন ডিরেকশন হবে কিন্তু এই দিকে। এবার কিন্তু বিপরীত ক্রম হইছে, তাই না? বিপরীত ক্রমে হবে ওই ভেক্টরের লব্ধি, তার মানে এটা হবে হচ্ছে তোমার আর ভেক্টর। খেয়াল করে দেখো, আগের যে সাধারণ নিয়মটা ছিল এটার সাথে ত্রিভুজের নিয়ম কিন্তু একদম হুবহু মিল আছে। ক্লিয়ার? তাহলে কিন্তু দেখো আমি এখান থেকে এরকম লিখতে পারি যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আমি কি পাবো? আর ভেক্টর পাবো, তাই না? পি ভেক্টরের বদলে আমি কি লিখতে পারি? ও এ ভেক্টর প্লাস কিউ ভেক্টরের বদলে আমি কি লিখতে পারি? কিউ ভেক্টরের বদলে আমি লিখতে পারি এ বি ভেক্টর। আর আর ভেক্টরের বদলে আমি কি লিখতে পারি? আর ভেক্টরের বদলে আমি লিখতে পারি ও বি ভেক্টর। ক্লিয়ার আমার কথা? এবার খেয়াল করে দেখো তো, এবার আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। তার মানে এটাই কিন্তু ভেক্টরের লব্ধি, ডান? এটাই হচ্ছে ভেক্টরের লব্ধি। আমি ও এ কে ও এই রাখলাম, এ বি কে এ বির মতোই রাখলাম। আচ্ছা, দেখো আমি ওবির বদলে কি লিখতে পারি দেখো তো? আচ্ছা, ওবির ডিরেকশন কোন দিকে? ওবির ডিরেকশন হচ্ছে এই দিকে। আমি যদি ওবির বদলে আমি বিও লিখি, অর্থাৎ ওবির বদলে যদি আমি
বিও লিখি, বিও ভেক্টর লিখি, তাহলে কি আমি বলতে পারবো না যে ওবির যে মানটা আছে সেই মানের উল্টো মান যেহেতু এখানে বসাইছি, তাহলে এর আগে একটা মাইনাস সাইন হবে? বুঝো নাই আমি কি বলছি? আমি বললাম যে দেখো, মনে করো এই দিকে এই দিক বরাবর হলো ওবি। এখন এই ডিরেকশনটাকে যদি আমি উল্টায় দেই, অর্থাৎ এই দিকে দেই, তার মানে সেই ডিরেকশনটা কি হবে? সেই ডিরেকশনটা হবে কিন্তু বিও, বিও। তাহলে এটা হচ্ছে ওবি, এটা হচ্ছে বিও। তাহলে ওবি কিন্তু, ওবি কিন্তু বি ওর উল্টা। তাহলে আমি বি ওর আগে একটা মাইনাস দিয়ে দিব, তাই না? এবার দেখো, এটা হলো বিও। এবার আমি যদি ও এ কে এই পাশে রাখলাম, এ বি কে এই পাশে রাখলাম, এবং বি ওর আগে এখানে মাইনাস আছে, বিওটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি সমীকরণের, তাহলে কি হবে? প্লাস বিও ভেক্টর ইকুয়াল টু জিরো। এইখান থেকে কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট কথা লিখতে পারি। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই। কথাটা কি আমি তোমাদের লিখে দেই। সেটা হচ্ছে সমজাতীয়। দেখো এই তিনটা ভেক্টর কিন্তু সমজাতীয়। কিভাবে? ও এর ডিরেকশন কোন দিকে? ও এর ডিরেকশন হচ্ছে এই দিকে। তারপরে এ বি ডিরেকশন কোন দিকে? এ বি ডিরেকশন এই দিকে। বি ওর ডিরেকশন কোন দিকে? বি ওর ডিরেকশন কিন্তু এই দিকে, রাইট? তাহলে তিনটা ভেক্টর কিন্তু দেখো একই ক্রমে আছে এবং সমজাতীয় ভেক্টর, তাই না? তিনটা ভেক্টর কিন্তু একই ক্রমে আছে। সো মনে রাখবা, একই ক্রমে এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর, তিনটা ভেক্টর কিন্তু একই ক্রমে আছে। একই ক্রমে থাকা ভেক্টরগুলোর যোগফল সবসময় কি হয়? দেখো শূন্য হয়। এটা তোমাকে মাথায় রাখতে হবে। একই ক্রমে থাকা ভেক্টরগুলোর যোগফল কি হয়? শূন্য হয়। তাহলে আমি লিখবো একই ক্রমে, ওকে। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই কথাটা তোমাকে মাস্ট মাথায় রাখতেই হবে। ওকে? একই ক্রমে যদি কোনো ভেক্টর থাকে, তাহলে ওই ভেক্টরগুলোর যোগফল কি হবে? সবসময় শূন্য হবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা পরেরটা স্টার্ট করি। আচ্ছা, আমরা এখন যে যোগফলটা শিখবো এটাকে বলা হয় বহুভুজ সূত্র। দেখো, বলা হয়েছে যদি সমজাতীয় ভেক্টরগুলো একই ক্রমে, তাহলে সমজাতীয় কি জিনিস এটাও আমরা বুঝি, একই ক্রম কি জিনিস এটাও বুঝি। একই ক্রমে একটির শীর্ষবিন্দুতে অপরটির পাদবিন্দু যুক্ত হতে থাকে এবং অসংখ্য ভেক্টর একই ক্রমে যুক্ত হতে থাকে। আচ্ছা, এই জিনিসটা আমি তোমাকে বুঝিয়ে বলি। মনে করো এইখানে একটা ফার্স্ট ভেক্টর, এটা হচ্ছে এই ভেক্টরের শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে তার পাদবিন্দু। ওকে? তাহলে এই শীর্ষবিন্দুতে মনে করো আরেকটা ভেক্টর যুক্ত হইলো। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ভেক্টর, মনে করো পি। এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর, মনে করো কিউ। আবার ওইটার কিউ ভেক্টরের শীর্ষবিন্দুতে আরেকটা ভেক্টর যুক্ত হইলো, এটা মনে করো আর। আবার তার শীর্ষবিন্দুতে মনে করো আরেকটা ভেক্টর যুক্ত হইলো, এটা মনে করো এস। তাহলে খেয়াল করে দেখো, এক একটা ভেক্টর শীর্ষবিন্দুতে আরেকটা ভেক্টর যদি যুক্ত হতে থাকে, তবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যোগফল হবে ওই ভেক্টরের লব্ধি। তার মানে এখানে মোট যে চারটা ভেক্টর আছে, এই চারটা ভেক্টরের লব্ধিটা হবে, তবে এদের লব্ধিটা হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দেখো শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, তাই না? আচ্ছা, এটাকে কথার কথা আমি যদি জেড ভেক্টর দ্বারা প্রকাশ করি, মানে এদের লব্ধিটাকে, কথার কথা লব্ধিটাকে আমি জেড ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, তাহলে আমি আলটিমেটলি লিখতে পারবো তাহলে জেড ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর যোগ কিউ ভেক্টর যোগ আর ভেক্টর যোগ এস ভেক্টর। তার মানে এই সবগুলো ভেক্টরকে যদি যোগ করি, যোগ করলে আমি কি পাবো? জেড ভেক্টরটা পেয়ে যাব। ক্লিয়ার? আর এই জেড ভেক্টরের দিক কোন দিকে হবে? প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকেই হবে হচ্ছে ভেক্টরের দিক। আর যোগফল, ভেক্টরের যোগফল কোনটা হবে? ভেক্টরের যোগফল হবে এই সবগুলোর যোগফলের কি হবে? সমান, অর্থাৎ জেড ভেক্টর। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো।